গল্প তোমাতে অস্তিত্ব আমার লেখনিত মিথিলা মাসিকা পর্ব 4। আজ 4 মাস পর বাবার অফিসে ঢুকলো আরমান। কেবিনে ঢুকে চারপাশটাতে চোখ বোলাচ্ছে ও। ওর বাবার হাতে এই জামান ইন্ডাস্ট্রি অনেক দূরে গিয়েছে। আফরুজ্জামান চেয়েছিলেন শুধু তার সন্তানদের সুখ, তাই রাত দিন অক্লান্ত পরিশ্রম করে ব্যবসাকে এত দূর দাঁড় করিয়েছেন। আজ এতদিন পর এখানে এসে আবারও এসব কথা মনে পড়ছে আরমানের। এসেছিল এখানে প্রথমবার 6 মাস আগে। বাবার হাজারবার বলা সত্ত্বেও আসতো না ও। যদি না মিথি ওর জীবনে আসতো, ধমকা হওয়ার মতো এসে সবটা উল্টাপাল্টা করে দিয়ে হারিয়ে গিয়েছিল। কিন্তু ওপরওয়ালা হয়তো অন্য কিছুই চায়। এবার আরমানের উপর হয়তো কিছুটা দয়া হয়েছে তার। ভালোবাসার মানুষকে হয়তো কেড়ে নেবে না, এই জন্য ফিরিয়ে দিয়েছে। এবার আরমানও ছাড়বে না, সবটা দিয়ে আগলে রাখবে ওর ভালোবাসাকে, আপনজনকে। মিথি তো শুধু ওর ভালোবাসা নয়, মিথি তো ওর। স্যার, আপনার জন্য কিছু আনবো? চা বা কফি? আরমান পিছন ফিরে মাঝবয়সী এক লোককে দেখতে পেল। ও চেনে ওনাকে। উনি ওদের গ্রুপের কনসালটেন্ট মিস্টার কাদের। আরমান মেকি হেসে বলল, নো নো, ইটস ওকে, ব্যস্ত হবেন না। কিছু লাগবে না আমার। আদিপ আসেনি এখনো? হ্যাঁ, উনি আগে এসে আপনার কেবিন চেক করে গেছেন। মাত্র বেরিয়েছেন মিটিং শিডিউল জানতে। আসলে এমডি ছাড়া এসব ডিটেলস জোগাড় করা, গুছিয়ে রাখা, হ্যান্ড ওভার বোঝাই তো। আরমান মাথা নিচু করে বলল, জি, অনেকটাই ঝামেলায় ফেললাম বুঝি আপনাদের। ওর কথায় কাদের সাহেব অবাক হলেন। উনি জানতেন ছেলেটা বদমেজাজি, গুন্ডা টাইপ, তাই ভেবে রেখেছিলেন কোনোভাবে দোষ দেখিয়ে সহজে অফিস ছাড়া করানো যাবে ওকে। তারপর আদিবকে সরিয়ে নিতে রাজত্ব করবেন। ইচ্ছে করে বাঁকা কথা বললেন ওর সাথে, কিন্তু ছেলেটা চুপচাপই রইল। আগেরবার তো কাজে দেয়নি এসব ছোটোখাটো প্ল্যান, তবে শক্তও তো কম দেয়নি। তবে শখও তো কম দেয় নাই, মেইন পয়েন্টে লাগিয়েছিল। এতে তো এই অল্পবয়স্ক ছোকরার ছিন্নভিন্ন হয়ে যাওয়ার কথা। শুনেছিল ও তো এমনটাই। ও নাকি কানাডা চলে গেছে, তাহলে আবার এখানে কেন? ভাব ভাবভঙ্গিমা দেখে বোঝাই যাচ্ছে অফিসে ঘাঁটি ঘাঁটি ঘাঁটতেই এসেছে। মিস্টার কাদের, হ্যালো। হুম, জি জি। স্যার, কিছু বলবেন? অনেক কিছুই তো বললাম, এবার আপনি বিষয়গুলো দেখুন। স্যার, আর একবার যদি একটু বলতেন। একটু অন্যমনস্ক ছিলাম আর কি। আরমান ব্রুকুসকে বলল, আপনার মতোই এত ইম্পর্টেন্ট লোক যদি অন্যমনস্ক থাকে, কোম্পানি তো লসের সাগরে ডুববে। মিস্টার কাদের, যাই হোক, অন্যমনস্ক তোকে অফিস মনস্কাতে রিফর্ম করতে কেমন? আর আপাতত লাস্ট 4 মাসের এক্সপার্ট ইম্পোর্টের সব রকমের লেনদেনের হিসাবগুলোর ফাইল আমার টেবিলে চাই। হোপ ইউ গট ইট। জি স্যার। ইউ মে কাম নাও। কাদের সাহেব মাথা নেড়ে চুপচাপ বেরিয়ে গেলেন। আরমান একটা ডেভিল স্মাইল দিয়ে টেবিলের উপর 2 হাত রেখে বলল, বয়সটা আর অভিজ্ঞতাটা আপনার থেকে কম হতে পারে, কিন্তু বুদ্ধি আর বিবেচনা বোধ এতটুকু কম না আমার। আব্বুকে অতি সহজে হাত করে রেখেছেন এমন ভুল ধারণা নিয়ে আকাশকুসুম স্বপ্ন দেখে চলেছেন মিস্টার কাদের। আব্বু আপনার উদ্দেশ্যে বুঝেই আমাকে আরও অফিসে আসতে জোরাজুরি করতো, কিন্তু আমি তো আছি অন্য ভাবনায়। আপনার পাওয়ার অফ থিঙ্কিং যেখানে আটকাবে, আই উইল স্টার্ট ফ্রম দেয়ার। শুধু একবার মিথি আমার কাছে চলে আসুক, সবটা আমার প্ল্যান মতো মিটে যাক। আই উইল মেক শিওর যেন আপনি দুনিয়াতে এই জাহান্নাম দেখে যান। এর মধ্যে ফোন বেজে ওঠে আরমানের। কানাডা থেকে বাবার কল। ও অফিসে আসতেই সে খবর পৌঁছেছে তার কানে, তাই কল করেছেন। অন্য সময় হলে আগের মতোই কেটে দিত ফোন, কিন্তু সময় পাল্টেছে। মিতি সবটা পাল্টে দিয়েছে, ফিরে এসেছে ওর কাছে। 4 মাস পর এই ব্যক্তির সাথে কথা বলবে আরমান। রিসিভ করে চোখ বন্ধ করে বলল, সরি আপু, সরি ফর এভরিথিং, প্লিজ চলে আসো। অনেক মিস করি তোমাকে। এখন তো প্যান্ডেমিকও নাই, চলে আসো না। কাল আম্মুকে কথা দিয়েছি, আজ তোমাকে বলছি আমি সেরকমই হয়ে যাব যেমনটা তোমরা চাও। চলে আসো না আব্বু। আরমানের কথায় কাঁদতে লেগেছেন জামান সাহেব। কষ্ট না খুশি চোখ মুছে বললেন, বৌমার জন্য কি আনবো? কথাটা শুনে কলিজা কেঁপে উঠেছে আরমানের। জামান সাহেব বললেন, আমি জানি এত বড় সুখবরের কারণ মিতি ছাড়া কেউ না। তার মানে তুই ওকে খুঁজে পেয়েছিস। আমার একমাত্র ছেলের বউ হবার যোগ্যতা ও ছাড়া কারো নেই। বল কি আনবো? আরমান নিজেকে সামলে বলল, কবে আসছো তুমি? পরশুর ফ্লাইটে নিব, দেরি করব না। আগের বার এর জন্য অনেক কিছু হারিয়েছি। বেশ সাবধানে এসো। হুম, তুইও সাবধানে থাকিস। বাবার সাথে কথা বলে ঠোঁটের কোণায় হাসি ফুটল আরমানের। অফিসের এতদিনের হিসাবগুলোতে চোখ বুলিয়ে গরমিলগুলো ধরে সবটা আদিবকে বুঝিয়ে দেয় ও। বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। গন্তব্য ডক্টর এমদাদুল হকের বাসা। ওখানকার হিসাব সেরে বাসায় ফিরে আরমান। আম্মু আম্মু, আরও কই তোমরা সবাই? বাসায় ঢোকার সময় আরমানের এমন গলার আওয়াজ শুনে মা
মেয়ে দুজনে অত্যন্ত অবাক হলো। আরমান এগিয়ে এসে বলল, আম্মু জানো, আজ অফিসে আব্বুর সাথে কথা হয়েছে। পরশু ফ্লাইটে আসছে সে। মিসেস জামান ছলছল চোখে ছেলেকে দেখছেন। 4 মাস পর আবারও সেই কাঙ্ক্ষিত রূপ তার। 8 বছর পর আরমানের বাবা ফিরবে। আরমানের সাথে কথা শেষ। মিস্টার জামান ওদের সাথেও কথা বলছেন। এত খুশি কই রাখবেন মিসেস জামান? শোইবেই তো। তুই অফিসে গিয়েছিলি ভাইয়া? তো কই যাব? তোর মতো তো আমার মোবাইল নিয়ে পড়ে থাকলে দিন কাবার হয় না আরও। মা মেয়ে দুজনে আরমানকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এবার আরমান দুহাত ওদের জড়িয়ে নিজেও দুফোঁটা চোখের পানি ছাড়ল। এই মানুষগুলো নিজের কষ্টের সাথে কষ্ট দিয়েছে। অনুতাপ তো হবে। কাদের সাথে গালের পানি মুছে ওদের ছাড়িয়ে বলল, কাঁদছো কেন তোমরা বলো তো? এজন্য কি এসব করলাম? মিসেস জামান তৎক্ষণাৎ চোখের পানি মুছে বলল, না, কই কাঁদছি আমরা? এগুলো তো সুখের বর্ষণ, আনন্দ অশ্রু, জীবনের সেরা প্রাপ্তি। আরমান মায়ের মুখ মুছে দিয়ে তার দুগালে হাত রেখে বলল, তোমাকে আর আব্বুকে দেওয়া কথা আমি রাখবো আম্মু। আগেরবার শুধু বলেছিলাম তাই উপরওয়ালা হয়তো আমার কাছ থেকে তো কেড়ে নিয়েছিল, কিন্তু বিশ্বাস করো এবার আর তা হবে না। আমার লাইফে ঠিক তেমনটাই হবে যেমনটা তোমরা চাও। আরমানের কথায় হাসি ফুটলো দুজনের মুখে। আরমান আরও সামনের চুলে টান মেরে বলল, কেঁদেছিস তো আয়নায় গিয়ে দেখ চেহারা কি হাল হয়েছে। একদম পেতনির মতো দেখাচ্ছে। তোকে বিয়ে দিতে আমার 12টা বাজবে তা বোঝাই যাচ্ছে। আরিশা কোমরে হাত দিয়ে বলল, কি আমাকে পেতনির মতো দেখতে? বিয়ের কথা ভেবেছিস তুই ভাইয়া? কেন, তুই বুঝি ভাবিস না? তবে তোর মোবাইলে যে টুংটাং করে ডেইলি গুড মর্নিং মেসেজ আসে তার কি? তুই চেক কর না আমার ফোন। আমি আম্মুও জানে ওইটা আমার অ্যালার্ম টোন, তাই না আম্মু? মিসেস জামান হেসে বললেন, হ্যাঁ, ওইটা তো আরুর অ্যালার্ম টোন। আরমান গাল ফুলিয়ে বলল, আম্মু তুমিও আরুর পক্ষ নিচ্ছ? আমাকেই পর করে দিলা তো এবার। একা পড়ে গেলাম তো আমি। আরিশা হেসে বলল, জানো তো আম্মু, এর মানে কি? ভাইয়া ওর টিম মেম্বার চায়। ওর পক্ষে ওকালতি করার জন্য একজনকে দরকার, কি বলো? আরিশার কথা শুনে মিসেস জামান চুপ করে গেলেন। এক ধ্যানে আরমানের দিকে তাকিয়ে আছেন উনি। আরমান মেজের দিকে তাকিয়ে, আরিশা নিজেও চুপ। মুখ ফসকে এই কথাটা বলা ওর একদমই উচিত হয়নি, তাও জানে। এর আগে এ ধরনের কথাই ওদের আরমানের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছিল। শুধুমাত্র ওকে মুভ অন করতে বলেছিল ওরা। পুরনো কথা মনে করে ওদের সামনের প্রাণোচ্ছল আরমান আবারও হারিয়ে যাবে এমনটা ভয় দানা বাঁধল দুজনের মনেই। ওনাদেরকে অবাক করে দিয়ে আরমান বলে উঠল, হ্যাঁ তাই তো, লাগবেই তো। চিন্তা করিস না আরু, তোর ভাবিকেও খুব তাড়াতাড়ি আমার টিমে আনার ব্যবস্থা করেছি। মামের মুখে আবারও হাসি। ওদেরও বুঝতে বাকি নেই মিথিলা ফিরে এসেছে। শুধু এটাই হতে পারে আরমানের এরকম রিয়েক্টের কারণ। কিন্তু কিভাবে ঘটলো এসব? ও তো আগের ঘটনাগুলো মনে পড়তেই আবারও মুখটা কালো হয়ে গেল দুজনেরই। আরমান মৃদু হেসে বলল, এত ভেবো না আম্মু, আমার উপর ভরসা রাখো। এবার আর কিচ্ছু উল্টোপাল্টা হবে না, শুধু একটু সময় লাগবে। মিসেস জামান অবাক চোখে তাকালো। আরমান 4 মাসে মিতির সাথে ঘটা সবটা খুলে বলল ওদের। ওর কথা শুনে ওরা দুজনেও একটা দীর্ঘশ্বাস ফেলল। অনেকটাই ঘটে গেছে ওর সাথে এতটুকু বয়সে। আরমান বলল, চিন্তা করো না আম্মু, ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি বলছি তোমাকে। হ্যাঁ বাবা, তুই তাড়াতাড়ি সবটা ঠিক করে ওকে নিয়ে আয়। আমার ঘর থেকে ভরিয়ে দে, নিয়ে আয় ওকে। হ্যাঁ আম্মু, আর একটু সময়ের অপেক্ষা শুধু। নিয়ে আসবো ওকে, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আরিশার দিকে তাকিয়ে বলল আরও, ভাবিকে ওয়েলকাম করার বন্দোবস্ত করো। ভার্সিটিতে এখন থেকে তোকে আমি ছাড়তে যাব। আরও খুশিতে ওকে জড়িয়ে ধরে ইয়া করে চিৎকার দিয়ে উঠল। আরমান মুগ্ধ চোখে শুধু দেখছে ওর সুখে ওরা কতটা সুখী হয়। রিয়াদের বসার ঘরে দম মেরে বসে আছে কবির রহমান, মাহবুব আলম, রিয়া আর ওর আম্মু। গতকাল ঘটে যাওয়া ঘটনাগুলোতে অন্তত মিথির ভালো হবে না এমন ভালো মতোই জানেন তারা। কবির রহমানের চেহারায় শুধু অপরাধবোধ। রিয়াকে উদ্দেশ্য করে বললেন, তুমি কি ওকে সবটা বলেছ? রিয়া মাথা নিচু করে আস্তে করে বলল, হ্যাঁ আব্বু, সবটাই বলেছি। কেন? কেন বললে? দেখতাম গুন্ডাটা কি করতে পারে। তুমি কেন ওকে বললে সব কিছু? কবির রহমান এক প্রকার গর্জে উঠলেন। রিয়ার জিহ্বা দিয়ে ওর ঠোঁট ভিজিয়ে বলতে শুরু করলো, আব্বু আপনি জানেন আরমান কেমন ছেলে, আর মিথির ব্যাপারে ও কতটা সেন্সিটিভ। এক প্রকার সাইকো যাকে বলে।
আপনাকেও যে কোনোভাবে কষ্ট দিতে আমার সামনে, তা আমি কি করে দেখতাম? আমার দ্বারা তা সম্ভব হতো বলুন? তাই আমি আর দুবার ভাবিনি ওকে সবটা বলতে। রিয়া এবার মাহবুব আলমের দিকে তাকিয়ে বলল, আর আঙ্কেল, আপনার এখানে আসার ডিসিশন এত তাড়াতাড়ি নিতে হলো কেন? 4টা মাস আরও কয়েকদিন দেখতেন না হয়? এখানকার সব খবরাখবর কনফার্ম না করেই এখানে চলে আসলেন কি করে? মাহবুব রহমান অনুতাপের স্বরে বললেন, হ্যাঁ রিয়া, দোষটা আমারই। আমি স্বীকার করছি 2-3 জনের কাছে ওর কানাডা যাওয়ার কথা, আর ওর এভাবে গায়েব হয়ে থাকা। মিথির ক্লাসও মিস যাচ্ছে। এসব ভেবে আমি এত বড় ভুলটা করে ফেলেছি। আমার দোষে তোমাদের ফ্যামিলিটাও এসবের ঝামেলায় পড়ছে। কবির রহমান এগিয়ে গিয়ে মাহবুবুর রহমান আলমের হাত দুহাতে ধরে বললেন, এভাবে কেন বলছো তুমি মাহবুব? মিথি তো আমারও মেয়ে। আমরা যা বলছি তা শুধুমাত্র ওর চিন্তা করেই। আমাদের ইনভলভ থাকা নিয়ে এতটুকু চিন্তা করতে হবে না তোমাকে। রিয়া আম্মু এগিয়ে এসে বলল, জি ভাইজান। মিথি আমার কাছে রিয়ার থেকে এতটুকু কম না, বরং আরও বেশি আদরের। যে মেয়েটার হাসির শব্দে দুবাসায় সবসময় মেতে থাকতো, তার জন্য তো এমন জীবন না, এসব ডিজার্ভ করে না ও। মাহবুব আলম সলসল চোখে বললেন, রিয়া মামুনি, এই 1 মাসে ওকে দুনিয়া থেকে আড়াল করে রেখেছিলাম। না মোবাইল, না কোথাও বেরোনো, না কাউকে বাসায় আসতে দিয়েছি। টিভিটা অবধি নষ্ট বলে সরিয়ে রাখছি। পৃথিবীতে থেকে ঘরবন্দি এলিয়েনের মতো রেখেছে ওকে, সব কিছু থেকে দূর। 3 মাসে শহরের বাইরে হসপিটালাইজ থেকে জ্ঞান ফেরার পরও আবারও পাখির মতো উঠতে চেয়েছিল। আমি ওকে খাঁচায় পুরে রেখে দিয়েছিলাম, কিন্তু তবুও শেষ রক্ষা করতে পারলাম না। আজ মিথি লুকিয়ে বাসা থেকে বেরিয়েছিল। কথাগুলো বলে কাঁদতে লাগলেন উনি। কিন্তু রিয়া কথাটা শুনে দাঁড়িয়ে গেছে। কি? মিথি বাসার বাইরেও বেরিয়েছিল? এই কথা আপনি আমাকে এখন বলছেন? কি কি ঘটেছে ওর সাথে রাস্তায়? তার মানে কি আরমানের সাথেও? আমি জানি না রিয়া কি কি ঘটেছে ওর সাথে, কিন্তু বাসায় এসে অনেক প্রশ্ন করেছে আমাকে। এই 1 মাসে শুধু সবটা দেখে ওর আম্মুকে বলতো। আমি কষ্ট পাবো বলে কিচ্ছু বলেনি আমাকে, কিন্তু কাল বাসায় ফিরে আমার কাছে সবটা জানতে চেয়েছে। ওর আম্মু ওর গায়ে অবধি হাত তুলেছে, রুমে আটকে দিয়েছে। মেয়েটা আমার কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে গিয়েছিল। সকালে আবার ডক্টর ডেকে এনেছিলাম ওকে দেখাতে। আমি এ বিষয়ে কথা বলতেই তোমার কাছে এসেছিলাম। জানি তুমি ছাড়া এখন ওকে কেউ সামলাতে পারবে না, কিন্তু তোমাদের সাথে যা ঘটেছে, এতে তো মনে হচ্ছে সবটা বোধ হয় আমার হাতের বাইরে চলে গেছে মামুনি। আরমান ওকে। বলে আবারও কাঁদতে লাগলেন। বেশ কিছুক্ষণ চুপ থেকে রিয়া বলল, মিথিকে সবটা জানাতে হবে আঙ্কেল। ওর কথায় উপস্থিত সকলে আটকে গেছে। রিয়া নিজেও জানে ও অনেক ভয়ানক একটা কথা বলে ফেলেছে। আবারও বলল, হ্যাঁ, এবার ওকে সবটা জানাতে হবে। একবারে যখন ও জানতে চেয়েছে, তখন ওর আর চুপ করে থাকবে না। যেভাবেই হোক সবটা জানবে, সেটা যার কাছ থেকেই হোক না কেন। আর তখন আমাদের প্রতি ওর যে অবিশ্বাস তৈরি হবে, তা ওর সেফটির জন্য একদমই ভালো হবে না। কিন্তু রিয়া ওই গুন্ডাটা। আঙ্কেল, আরমান আর যাই করুক মিথির কোনো ক্ষতি করবে না। আর মিথি না জানলে বিষয়গুলো আরও কমপ্লিকেটেড হয়ে যাবে। এটা আমিও জানি, আপনিও ভালো মতোই জানেন যে আরমান চাইলে কিন্তু অনেক বড়সড় ব্লান্ডার করতেই পারতো, কিন্তু করেনি। ও যদি পাল্টে যায় তো ব্যাস রিয়া, ওর মতো ছেলে পাল্টানোর নয়। ওর গিরগিটির রং আমরা সবাই দেখেছি, তুমিও দেখেছো। তবে আর রইল মিথিকে সত্যটা বলা। বলবো ওকে সবটা। ওর ভার্সিটিও এখন থেকে কমপ্লিট করব। আমিও দেখে নেব ওই ছেলে কি করতে পারে। কিন্তু মাহবুব, কোনো কিন্তু নয় ভাই। আমি রিয়াকে নিয়ে এক্ষুনি আমাদের বাসায় যাচ্ছি। প্রয়োজন পড়লে রিয়া কিছুদিনও বাসায় থাকুক। থাকবা না তুমি রিয়া? ভাই, আপনি কি বলেন? কোনো সমস্যা নেই, রিয়া থাকবে ওখানে। বাবার কথা মতো লাগেজ গুছিয়ে রিয়া তাড়াতাড়ি রেডি হয়ে মাহবুব আলমের সাথে বের হলো। উদ্দেশ্য মিথিকে সবটা জানাতে ওদের বাসায় যাওয়ান। না জানি বাচ্চা মেয়েটা এই বয়সে এত বড় সত্যিটা মেনে নিতে পারবে কি না। কী কী বলে মিথিকে কন্ট্রোলে রাখা যাবে,
তাই ও ভাবতে লাগলো কতটা বললে মেয়েটা সহ্য করতে পারবে, সবটা শুনতে পারবে তো চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিন।